হাই, আমার সাথে আজকে আমাদের নাজমুল ভাই আছেন। উনি আমেরিকাতে একটি আইটি কোম্পানিতে কাজ করছেন, এর আগে ইনফোসিসে কাজ করেছেন। সো অনেক বছর ধরে উনি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন। তো আমি নাজমুল ভাইকে হাই বলছি। সো আমি নাজমুল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি যে কেন সবাই আমেরিকার বিভিন্ন স্টেট থেকে নিউ ইয়র্ক সিটিতে আসতে চাচ্ছে এবং নিউ ইয়র্ক সিটিতে আসার সহজ উপায়গুলো কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেন যে চাহিদা হচ্ছে কাজের সুযোগ। আচ্ছা, নিউ ইয়র্ক সিটিতে যেই পরিমাণ কাজ আছে এটা হচ্ছে আপনার মানে বাকি 49টা স্টেটে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে ওয়েদার আপনার আগে প্রচন্ড ঠান্ডা পড়তো, এখন আর আগের মতো ঠান্ডা পড়ে না। এখন উইন্টার কমে আসছে 4 মাসে, আপনি এখন আসেন দেখবেন যে স্প্রিং এ আপনার ঠান্ডা কমে যেতেছে। ওয়েদারটা অনেকটা রিজনেবল মানুষের কাছে। আপনি যেই পরিমাণ টাকা আর্ন করতে পারতেছেন, দুইটা সিটি আছে, একটা হচ্ছে আপনার এলএ, লস অ্যাঞ্জেলস, ওইখানে গেলে অবভিয়াসলি আপনি প্রচুর মানে টাকা পয়সা আর্ন করতে পারবেন মিনিমাম ওজনে খাই। আর হচ্ছে নিউ ইয়র্ক। বাকি যে স্টেটগুলো আছে এগুলোতে ধরেন আপনার ঘন্টায় $7.5। তো আপনার $7.5 যদি লিগেলি হয়, যারা স্টুডেন্ট আসে বা যারা অন্যভাবে আসে তাদের জন্য ক্যাশে কাজ করলে $3-4। তো টেকনিক্যালি আপনি কি $4 হইলে আপনি কি টাকা কামাবেন, কি করবেন? দেশে একটা মানে পিছু টান আছে, সো কোনো কিছু হয় না। আবার নিউ ইয়র্কে আপনার কাজ পাওয়া যায় অনেক অ্যাভেলেবেল। আপনি সকালবেলা বের হইলে আপনি বিকালে বাসায় আসার আগে আপনার একটা কাজ ফাইনাল করে আসতে পারতেছেন। বাট অন্য কোনো জায়গায় এরকম সুযোগ সুবিধা নেই। অনেক মানুষ আছে লাইক স্টুডেন্ট আইসা বিভিন্ন স্টেটে আছে ভাই এতিমের মতো, মানে ফোন দিলে কথা বলে ভাই মানে একটা কাজ যে করবো ওইরকম সুযোগই নাই। মানে আমি এখান থেকে ওই বাসে করে অনেকে কাজ পায়, ধরেন 20 মাইল বাসে করে গিয়েছে, আধা ঘন্টা সকালবেলা গিয়েছে, রাত্রেবেলা আসবে, রাত্রেবেলা বাস নাই। মানে এমন না যে যেমন আমরা যেমন 24/7 অভ্যস্ত, যে যেমন সবাই বলে যে নিউ ইয়র্ক সিটি দ্যাট নেভার স্লিপস। কোন সময় ঘুমাইতেছেন আপনি, রাত্রে 3টা বাজে যদি চান যে আমার খিদা লাগছে আমি শর্মা খাবো, আপনি শর্মাই খেতে পারবেন রাত্রে 3টায়। আপনি রাইস খাবেন, রাইসই খেতে পারবেন রাত্রে 3টায়। আপনি যাই খান, আপনি চাইনিজ খাবেন, থাই খাবেন, যাই খাবেন না কেন আপনি রাত্রে 3টা-4টা নিয়ে আপনি বলেন আপনি খেতে পারতেছেন। বাট অন্য কোনো জায়গায় 8টার পরে ঘুমায় যায়। আমি নিজে বাফলোতে গেছি, বাফলোতে 9টার পরে আমরা ফার্স্ট টাইম যেটা হয়েছে, আমরা যখন ফার্স্ট টাইম গেছিলাম আমরা তো এক্সপিরিয়েন্স নাই, আমরা তো জানি সবকিছু ওপেন থাকে। রাত্রে 9টার পরে যাওয়ার পরে দেখি যে আমরা ভাবছি খাবার অর্ডার করবো, খাবার কিনবো, দেন যখন নাকি গুগল বের করছি দেখি যে এভরিথিং ক্লোজেস সুন। 15 মিনিট সময় আছে, 15 মিনিটে। হ্যাঁ, বাফলো, আপস্টেট নিউ ইয়র্ক, এখান থেকে 7 ঘন্টা, লাইক নেক্সট টু কানাডা। ওইখানে ভাই 9টার মধ্যে এভরিথিং ক্লোজ। আমরা 15 মিনিটে গিয়ে লাস্টে একটা দোকান থেকে পিজা নিছি। পিজা তো পাইনি, তিনটা পাইছিল, 3টা পাই আমরা, মানুষ ছিলাম প্রায় 10-11 জন। তো 3টা পাই কি হয়, পরে গিয়ে 7-11 থেকে কিছু যে স্ন্যাক্স দেন রুটি খেয়ে রাত কাটাই দিয়েছে। সো মানে আমাদের এটা হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ, আমরা এখানে থেকে অভ্যস্ত হওয়ার কারণে। কিন্তু যারা নাকি অন্য জায়গায় থাকে ওটা ওদের রেগুলার লাইফ। মানে ওরা 9টার পরে ওদের কোনো চাহিদা নেই, ধরেন কোনো ড্রিঙ্কস নাই, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো বাইরে যাওয়া নেই, কিছু নেই। যেমন ধরেন আমরা যখন নাকি রাত্রেবেলা স্প্রিং এর মধ্যে খুব সুন্দর বাতাস থাকে, আমরা বা যারা আসতেছে এখানে ওরা মনে করেন চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আজকে সুন্দর বাতাস, আমরা একটু ঘুরে আসি, কোনো একটা পার্কে যাই, যেমন আপনার ব্রুকলিনে যাই, ডাম্বোতে যাই, ডোমিনো পার্কে যাই, যে কোনো একটা জায়গায় গেলে আপনি জাস্ট 3 টাকা পে করে আপনার সাবওয়ে দিয়ে চলে যেতেছেন। আমার আরেকটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে আপনার বিজনেসের অপরচুনিটি গুলো কেমন? অনেকে যে এখানে এসে বিজনেস করছে, বাঙালি অনেক মানে স্টোরস প্লাস কোম্পানিগুলো দেখতে পাচ্ছি। একটা ডাউনস এখানে 2টা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনার যদি টাকা থাকে তাহলে নিউ ইয়র্ক সিটি হচ্ছে খুব আপনার জন্য বুমিং প্লেস। মানে আপনার যদি $1 মিলিয়ন থাকে বা আপনার যদি গুড ক্রেডিট স্কোর থাকে অথবা আপনার ফ্যামিলি সাপোর্ট আছে, আপনি আসছেন বিজনেসের জন্য, আপনি সবকিছু করতে পারবেন। বাট যদি ওরকম কোনো কিছু না থাকে দেন আপনার জন্য আসলে খুবই ডাউন সাইড। যেমন আপনি ধরেন টেক্সাসে গেলে আপনি $2 লাখ দিয়ে আপনি ব্যবসা করে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু নিউ ইয়র্কে আপনি এটা করতে পারবেন না। নিউ ইয়র্কে আপনার ব্যবসার নাম নিলে আপনার মাথায় অ্যাটলিস্ট আপনার কাছে মানে $1 মিলিয়ন মতো থাকা লাগবে। আর যদি আপনি ভালো ব্যবসা করতে চান, যদি টুকটাক ওই যে ছোটখাটো একটা দোকান দিয়ে মানে হয়তো পার্লার বা যে কোনো একটা কিছু শুরু করতে চাইতেছেন, যেগুলো অন্য সব স্টেটে ধরেন $10-15,000 লাগে, এগুলো নিউ ইয়র্কে $50,000-75,000 লাগে। সো এই জিনিসটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বিজনেসের জন্য। বাট যারা নাকি আইসা ধরেন ইনিশিয়ালি স্ট্রাগল করছে, 5 বছর অলরেডি টাকা পয়সা সেভ করছে, তারা তখন 5 বছর পরে দেখা গেছে একটা কিছু করতে পারে। বাট যখন নাকি আপনি শুরু করবেন, দেন শুরু করাটা একটু টাফ। আপনার টাকা পয়সা জমাইছেন, শুরু করার যখন নাকি শুরু করা হয়ে গেছে, দেন আপনার কাস্টমার অনেক বেশি, তো আপনার টাকা পয়সা উঠে যাবে অনেক ফাস্ট, মানে রিটার্ন অনেক হাই। বাট শুরুটা অনেক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানের লিভিং এক্সপেন্সটা। অনেকে বলে যে হ্যাঁ, যখনই শুনে যে আমি $1,000 দিয়ে বাসা ভাড়া থাকছি, একটা স্টুডেন্ট আসলো নতুন, অথবা কেউ নতুন একটা ছোট পরিবার নিয়ে আসলো, একটা স্টেডি টাইপের বাসা নিয়ে থাকলো, $1,000 $1,500 বাসা ভাড়া, মানে ডলারে বলছি, ইউএসডিতে বলছি, সো খরচ। কিন্তু এটার সাথে কি কম্পারেটিভলি ইনকামের সাথে কি এটা বেশি মনে হয় যে নিউ ইয়র্ক সিটিতে যে অপরচুনিটিজ আছে সেই অনুসারে কি এটা বেশি?
না, আপনি যদি ওই হিসাবে চিন্তা করেন, ধরেন বাসা ভাড়াটা হচ্ছে যে নেটিভদের জন্য, ধরেন স্টুডেন্টের ব্যাপারটা আমি বাদ দিলাম। ধরেন নর্মালি যদি একটা ফ্যামিলি আসে, যারা নাকি ফ্যামিলি আমাদের মতো আসতেছে, গ্রিন কার্ড এভরিথিং সোশ্যাল সিকিউরিটি নিয়ে, দেন তাদের মান্থলি পার হেড ইনকাম হচ্ছে $2,000। তো একটা 2 বেডরুম হাউসে যদি তারা দুইজন তো থাকে না, ধরেন বাবা মা সহ যদি থাকেও 3-4জন যদি ফ্যামিলি মেম্বার হয়, 2 বেডরুম হাউসে ইনিশিয়ালি আশা করে হয়ে যায়। সো 4 জনের বাসা ভাড়া যেতেছে 1200, খাওয়া খরচ ধরেন আরো $500, $1,700। 4টা মানুষ কিন্তু ইনকাম করছে $8,000। Yeah, that's good. So, মানে এখানে আপনি সবাই ওই- ইনকাম করার সুযোগ হ্যাঁ, থাকে। ওই সেন্সে চিন্তা করলে আপনার অনেক কম, কিন্তু যারা স্টুডেন্ট আসতেছে তাদের চিন্তা করলে আবার একটু বেশি, বিকজ আচ্ছা। যেহেতু রেগুলার ভাড়া মানে মানুষের অভাব নাই, আপনার বাসা ভাড়া অনেক হাই আপনি পাইতেছেন, সো তাদের ঠেকা থাকে না যে আমার স্টুডেন্টদের কাছে ভাড়া দেওয়া লাগবে। সো স্টুডেন্টদের জন্য একটু টাফ হয়ে যায় বাসা ভাড়া খুঁজে পাওয়া, আর যেগুলো পায় এগুলো একটু এক্সপেন্সিভ থাকে। আবার একটা সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যে বাঙালি কমিউনিটি, এটা আমি নিজে বাঙালিটা বলতে খারাপ, যে বাঙালিরা আসলে বাঙালিদেরকে হেল্প করে না, উল্টা পাশ দেয়। এটা আমিও বাঙালি এখানে আপনার দেখেছি। আপনার থেকে যতটুকু পারে আপনার থেকে অ্যাডভান্টেজ নেবে, কিন্তু আপনার আসলে হেল্প করা যায় ওরকম নাই। কিন্তু আপনি যদি এটা অন্য কোনো কালচার মানে অন্য দেশের, যেমন হোয়াইট অথবা মেক্সিকান বা অন্য কোনো কান্ট্রির হয়, ওরা নির্দ্বিধায় আপনার হেল্প করে যাবে, আপনার থেকে টাকা নেওয়ার চিন্তা করবে না, পারলে আপনার যতটুকু সাহায্য করবে। আপনি বিপদে পড়ছেন, আচ্ছা ঠিক আছে আপনার রুম লাগবে, আমার একটা রুম দিতেছি, আমি দেখা গেছে আমার রুমটা যদি আমি বাসা ভাড়া 600 টাকায় নেই, আমি আপনার হয়তো 600 টাকায় দিয়ে দিব, তো 1200 টাকা নিলে 600 মিলে। আর বাঙালি যদি হয়, ও 1200 টাকায় ভাড়া নিব, ও চাইবো যে আপনাদের থেকে ভাড়া নিয়ে ও যেন ফ্রিতে থাকতে পারে। ও মনে আপনার থেকে 600 নিবো, আরেকজন থেকে 600 নিবো, 2জন থেকে 600, ও লিভিং রুমে ঘুমাইবো, ওর টাকা ফ্রি। সো বাঙালি মাইন্ডসেট, মানে সব জায়গায় একটা ধান্দা টাইপের একটা বিষয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বাঙালিদের রক্তে ঢুকে গেছে ঠান্ডাটা আবার। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি খুব ভালো ফ্যামিলি ইথিক্স এর মানুষজন পান, যারা নাকি বাঙালি বাট ফ্যামিলি ইথিক্স ভালো, তারা আবার আপনার সাথে এরকম করবে না, কারণ তাদের আপনার সাথে কোনো বেনিফিট নেই। তারা ওই ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আমি যদি আপনার সাথে মিশি, আমি চিন্তা করুন যে আপনার কাছে সেম টাকা নিতেছি না, আপনি আমি টাকা দিতেছি না। সো আপনার যদি একটা উপকার করতে পারে, আপনি এপ্রিশিয়েট করবেন যে ভাই আমার মানে বাংলাদেশে একটা আমার প্রচুর মানুষ কারণ ছিল, শুরুতে আপনার- আসতে একটু হ্যাঁ। 5-6 মাস একটু স্ট্রাগল করে,